নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো রয়েছো। তো আজকে আমি তোমাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেটা আশা করি সবাই বুঝেই গেছো আর কোথাকার কথা বলছি আমি। তো ভাঙ্গার দুর্গের ব্যাপারে কয়েকটা কথা বলে রাখি। ভাঙ্গার ফোর্ট অবস্থিত আমাদের রাজস্থান রাজ্যের আলোয়ার জেলার, যেটি আরাবল্লী পাহাড়ের পাদদেশে অবস্থিত। তো ভাঙ্গার ফোর্ট নির্মাণ করেছিলেন রাজা প্রথম মাধো সিং, যিনি ছিলেন সম্রাট আকবরের সেনাপতি মান সিং এর ভাই। তো ভাঙ্গার ফোর্টের যে রাজকুমারী ছিলেন রত্নাবতী, অসাধারণ রূপসী। ইতিহাসের কথায় নাকি এক তান্ত্রিক সিংহানিয়া তার প্রেমে পড়েন এবং তাকে পেতে কালো জাদু আশ্রয় নেয়। সে একদিন রাজকুমারীর জন্য পারফিউমে মন্ত্র বসিয়ে দেয় এবং সেই পারফিউমটি রাজকুমারীকে পাঠানো হয়। তো রাজকুমারী সেটা বুঝে পারফিউমটি ছুঁড়ে ফেলে দেয় এবং সেই পারফিউমটি একটি পাথরে এর মধ্যে ছুঁড়ে ফেলায় সেটি পাথরে না লেগে তান্ত্রিকের গায়ে লাগে এবং সে মারা যায়। মৃত্যুর আগে অভিশাপ দেয় যে এই রাজ্যে ধ্বংস হয়ে যাবে, কেউ বেঁচে থাকবে না। কিছুদিন পরেই রাজ্য ধ্বংস হয়ে যায় এবং দুর্গটি জনশূন্য হয়ে পড়ে। তো তান্ত্রিকের অভিশাপ অনুযায়ী দুর্গের ছায়া যেন তার আশ্রমের উপর না পড়ে সে শর্তে দুর্গ নির্মাণের অনুমতি দিয়েছিলেন, কিন্তু সময়ের সঙ্গে দুর্গ এত উঁচু হয়ে যায় যে ছায়া তার আশ্রমে পড়ে। এতে সে ক্ষুব্ধ হয়ে দুর্গ এবং স্বর্গ ধ্বংস করার অভিশাপ দেয়। আর সরকারি সতর্কতা থেকে জানানো যাচ্ছে যে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI এর পক্ষ থেকে একটি বোর্ড লাগানো রয়েছে, সেখানে লেখা সূর্যাস্তের পর ও সূর্যোদয়ের আগে ভাঙ্গার ফোর্টে প্রবেশ নিষেধ। এটি ভারতের একমাত্র জায়গা যেখানে সরকারিভাবে ভয়ের সতর্কতা দেওয়া হয়েছে। তো ভাঙ্গার ফোর্টে দেখার মতো কী কী আছে? প্রাচীন মন্দির, গোপালজি, সোমেশ্বর ও কেশব রায়, পুরাতন রাজপ্রাসাদ, ধ্বংসপ্রাপ্ত বাজার ও বাড়ি, গুহা ও গোপন পথ। ভাঙ্গার ফোর্ট নিয়ে বিভিন্ন বলিউড টেলিভিশনের প্রোগ্রাম এই তৈরি হয়েছে। তো ভাঙ্গার ফোর্ট এত ভয়ঙ্কর কেন মনে করা হয়? সূর্যাস্তের পরে অনেকেই ভৌতিক আওয়াজ, কান্না, পায়ের শব্দ, অদ্ভুত গন্ধ, ছায়ামূর্তি দেখতে পাওয়ার দাবি করেছেন। কেউ এমনটাও বলেছেন যারা রাতে ভেতরে গিয়েছিল তারা নাকি আর ফিরে আসেনি। তো যাই হোক, আমরা তখন নিজেরা যাচ্ছি না ভাঙ্গার ফোর্টে, তো আমরা গল্পের মাধ্যমেই পৌঁছে যাই ওখানে আপাতত। চলো তাহলে আমরা গল্পটা আরও এগিয়ে নিয়ে যাই। আবার পুনরায় আমরা চলে যাচ্ছি গল্পতে। জয়পুরের বাস স্ট্যান্ডে তখন সূর্য ডুবেছে, আকাশে লালচে আভা। একে একে 4 জন তরুণ দাঁড়িয়ে, ব্যাগ, ক্যামেরা আর উত্তেজনায় ভরা মুখ নিয়ে। নীলি শান্ত চোখে চারপাশ দেখছিল, যেন কিছু খুঁজছে। তার পাশে আদিত্য ক্যামেরা অন করে বলল, এই জায়গা থেকেই আমাদের ডকুমেন্টারি শুরু। ভাঙ্গার, এক অভিশপ্ত নগরীর গোপন কথা। ক্যামেরা অন। সুদীপ্ত হেসে বলল, ভাই, ভূতের জায়গায় যাচ্ছি, একটু তো ভয় পাও। ডকুমেন্টারি বানানোর জায়গা কি নাকি ওটা? অরিত্র ধীরে ধীরে বলল, ভাঙ্গার শুধু একটা ফোর্ট না, ওটা একটা অভিশাপ। শোনা যায় সূর্য ডুবে গেলে ওখানে প্রবেশ মানে মৃত্যুকে ডেকে আনা। তাহলে যাচ্ছি না? আদিত্য জিজ্ঞাসা করলো। না, যাচ্ছি, কিন্তু সাবধানে থাকতে হবে। আমি কিছু পুরনো মানচিত্র আর তথ্য এনেছি। ওই জায়গায় কিছু এমন জায়গা আছে যেটা ইতিহাস বইতে লেখা নেই। অরিত্র বলল, ব্যাগ থেকে পুরনো নোট বের করে। নীল এক দৃষ্টিতে সেই ম্যাপটার দিকে তাকিয়ে বলল, সাবধানে থাকতে হবে। আমরা মজা করতে যাচ্ছি না, সত্য খুঁজতে যাচ্ছি। বাস রওনা দিল। রাতের আধারে 4 বন্ধু এক অজানা ভয় আর কৌতূহলের জগতে পা রাখতে চলল। জানলার পাশে বসে নীল ভাবছিল, ভাঙ্গার ফোর্ট, ওখানে আসলেই কি আছে? শুধু ভয়, নাকি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর সত্য? তাদের অজানা ছিল এই যাত্রা শুধুই রহস্য নয়, এই যাত্রা তাদের জীবনকে চিরতরে পাল্টে দেবে। সূর্য ডুবে গেছে অনেক আগেই। বাসটা থামলো ভাঙ্গার ফোর্ট থেকে প্রায় 8 কিলোমিটার দূরে, আর ঘুরতে তখন ঠিক রাত 8টা। কুয়াশা জমে আছে রাস্তার ধারে, আর এক ধরনের অদ্ভুত গন্ধ বাতাসে। স্থানীয় প্রশাসন বারবার নিষেধ করেছে এই সময়ের পরে ফোর্টে না যেতে, কিন্তু এই 4 বন্ধুর কৌতূহল ভয়কে ছাপিয়ে গেছে। অরিত্র ম্যাপ দেখে বলল, এই পথ ধরে গেলেই ফোর্টের পেছনে একটা ছোট গেট পড়বে, লোকজন খুব একটা ব্যবহার করে না। সুদীপ্ত হেসে বলল, আর ঠিক ওখান দিয়েই ভূতেরাই ঢোকে, তাই তো? হাসলেও তার কণ্ঠে একটা চাপা আতঙ্ক ছিল, যেন সে নিজেই বিশ্বাস করতে চাইছিল না নিজের কথা। 4 জন এগোতে লাগলো সেই অন্ধকার পাথুরে পথ ধরে। ঝোপঝাড়, শুকনো গাছের ডাল আর মাঝে মাঝে বাদুড়ের ডানার শব্দ যেন পুরো পরিবেশটা দুঃস্বপ্নের মতো করে তুলছিল।
হঠাৎ হালকা ঠান্ডা হাওয়ায় ভেসে এলো একটা নারী কণ্ঠ, কাতর আওয়াজ, বাঁচাও। নীল থেমে গেল। তোমরা শুনলে কিছু? সে ফিসফিস করে বলল। না তো। আদিত্য কাঁধ ঝাঁকিয়ে বলল, তুমি কি শুনলে? নীল কিছু না বলেই আবার হাঁটা শুরু করলো। তার কপাল ভিজে গেছে ঠান্ডা ঘামে। ফোর্টের পেছনে ভাঙা গেটটার সামনে পড়তেই মনে হলো ওটা যেন কারোর নজরে রাখা। ভেতরে একদম নীরবতা, এমনকি রাতের পোকাও ডাকছে না। অরিত্য দেওয়ালের গায়ে হাত রেখে বলল, এই চিহ্নগুলো দেখো, এগুলো কোনো প্রাচীন তান্ত্রিক লিপি। এখানে অভিশাপ বসানো হয়েছে। আদিত্য ভিডিও করতে করতে বলল, এই ফুটেজটা আমাদের ডকুমেন্টারির হাইলাইট হবে। সুদীপ্ত মুখে যতই হাসি রাখার চেষ্টা করুক, চোখে দেখা যাচ্ছিল ভয়। ও এখন আর একা একা এগোতে চাইছে না। তারা ভিতরে ঢোকার পরেই প্রথম যেটা বুঝতে পারলো, ঘড়ির কাঁটা আর চলছে না। সুদীপ্ত প্রায় চিৎকার করে উঠল, আমার ঘড়িটা বন্ধ হয়ে গেছে, ঠিক 8:59 এসে আটকে গেছে। নীল মোবাইল দেখে বলল, আমারও একই সময়, কেমন অদ্ভুত না? ঠিক তখনই ফোর্টের ভেতর থেকে গভীর থেকে একটা ভেসে হলো একটা আওয়াজ, ঘর চ্যাং, যেন কেউ লোহার শিকল টেনে আনছে ঘষে ঘষে। চারজন দাঁড়িয়ে গেল। বাতাস ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। একটা করিডোরের সামনে পুরনো একটা আয়না ছিল। সবাই যখন হেঁটে যাচ্ছিল, সুদীপ্ত আচমকা পেছনে তাকে চিৎকার করে উঠল, আমি পিছনে কার ছায়া দেখলাম, আমার পিছনে কেউ দাঁড়িয়েছিল। সবার চোখ ঘুরে গেল পিছনে, কেউ নেই। অরিত্র গম্ভীর গলায় বলল, এই আয়নাগুলো নাকি মৃতদের আত্মা ধরে রাখে। এখানে সময়, ছায়া, শব্দ সব কিছু ভুল দেখায়। নীল ধীরে ধীরে সেই আয়নার সামনে দাঁড়ালো। আয়নার প্রতিচ্ছবি যেন কেমন একটু বিকৃত, চোখগুলো যেন ভেতরে আরেকটা সস্তারে লুকিয়ে আছে। রাত তখন গভীর হচ্ছে। চারপাশে অন্ধকার, নিস্তব্ধতা আর অদৃশ্য কারো উপস্থিতি যেন ঘিরে ধরে চারিদিকে। এই রাত হবে তাদের জীবনের সবচেয়ে ভয়ানক রাত, এবং এটি তো কেবল শুরু। রাত তখন গভীরতর। ঘড়ি বন্ধ হয়ে আছে ঠিক রাত 8:59। সময় যেন থমকে গেছে। চারিদিক নিস্তব্ধ, শুধু বাতাসের মাঝে মাঝে একটা অদ্ভুত গন্ধ, চন্দনের সঙ্গে পোড়া কিছু মিলিয়ে এক অস্বাভাবিক ধোঁয়া যেন তাদের ঘিরে ধরেছে। আদিত্য তার ক্যামেরার ফোকাস ঠিক করতে করতে বলল, আমার ক্যামেরার ব্যাটারি হঠাৎ শেষ হয়ে গেল, কিচ্ছু রেকর্ড হচ্ছে না। সুদীপ্ত তখন এক করে দাঁড়িয়ে কাঁপা গলায় বলল, এই জায়গাটা ঠিক নয় ভাই, চলো ফিরে যাই। নীল স্পষ্ট বলল, এখন ফেরা মানে মাঝপথে ফেসে যাওয়া, আগে বুঝতে হবে ঠিক কী ঘটছে। তারা ধীরে ধীরে এগিয়ে গেল ফোর্টের মূল মন্দিরের দিকে। হঠাৎ অরিত্র থেমে গেল, বলল, তোমরা যাও, আমি একটু পেছনে একটা লেখা দেখে আসছি। বলেই সে একপাশে করিডর ধরে বেরিয়ে গেল। নীল কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অরিত্র ততক্ষণে অদৃশ্য হয়ে গেছে। মন্দিরের প্রবেশদ্বারে একটা ভাঙা পাথরের ফলকে লেখা ছিল, যে জানে না অভিশাপের ইতিহাস তার জন্য রক্ষা নেই। নীল সেটা পড়তেই কেমন একটা শীতল স্রোত বয়ে গেল তার শরীর জুড়ে। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে সুদীপ্ত চেঁচিয়ে উঠল, নীল, অরিত্র কোথায় গেল? সে তো 1 মিনিট আগেই গিয়েছিল। চারপাশে আলো ফেলে অরিত্র কোনো চিহ্ন নেই। আদিত্য বলল, ও তো ওই করিডোর ধরেই গিয়েছিল, আমি দেখে এসেছি। কিন্তু কিন্তু কি? নীল কড়া গলায় বলল, কিন্তু সেই করিডোরটাই নেই, যেন কোথাও মিলিয়ে গেছে। তিনজন চুপ। কেবল বাতাসে আবার ভেসে এলো সেই পরিচিত নারীকণ্ঠ, সে ফিরে আসবে না। তারা দৌড়ে গেল করিডোরটার কাছে। সেখানে সত্যি কোনো গলি নেই, কেবল একটানা প্রাচীর, যেন সময় গিলে নিয়ে ফেলেছে অরিত্রকে। নীল তখন নিচু গলায় বলল, আমরা এখন আর কল্পনার মধ্যে নেই, আমরা ইতিহাসের সেই অংশে ঢুকে পড়েছি যেটা মানুষ ভুলে গেছে। আমি জানি এই ফোর্টে এক রাজকুমারী থাকতেন, আর তার একজন তান্ত্রিক, যে তাকে পাওয়ার জন্য কালো জাদু আশ্রয় নিয়েছিল। আদিত্য জিজ্ঞাসা করলো, তুমি জানলে কীভাবে? নীল ব্যাগ থেকে এক পুরনো বই বের করলো। এই বইটা অরিত্রই দেওয়া। এর পেছনের পাতায় লেখা আছে, রাত্রি হলে ফোর্টের সব দরজা বন্ধ হয়ে যায়, একবার ঢুকলে কেউ ফিরে যেতে পারে না, যদি না তারা জানে কাদের রক্তে কাঁথা এই প্রাচীর। সুদীপ্ত তখন ঘামতে ঘামতে বলে উঠল, ভাই, আমি যেতে চাই, আমি থাকতে পারছি না। তখনই মন্দিরের ভেতর থেকে আবার সেই আওয়াজ, আসো, আমার গল্প শোনো। আর সঙ্গে একটি কণ্ঠ, পুরুষ কণ্ঠ, নিচু গলায় মন্ত্র পড়ার মতো আওয়াজে বলছে, মায়া বিভ্রম রাত্রি শুরু হোক।
আলো নিভে গেল হঠাৎ, চারিদিক অন্ধকার, শুধু শোনা গেল একটা চিৎকার, আদিত্য। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, বাতাস যেন জমে আছে, না নড়ছে না বইছে। আদিত্য, নীল চিৎকার করে উঠল, কিন্তু কেবলই প্রতিধ্বনি। সুদীপ্ত তখন এক কোণে কুকুরে গেছে, কাঁপতে কাঁপতে বলল, আমরা মারা যাবো ভাই, এখানে কেউ বাঁচে না, আমি বলেছিলাম না আসতে। নীল মাটিতে বসে পড়ল, তার নিঃশ্বাস ভারী। সে পাথরের গায়ে হেলান দিয়ে বলল, না, আমি এখানে থামবো না, আমাকে জানতে হবে আসলে কি ঘটছে। আলো ফিরল আচমকা, চারিদিকে একটা হালকা সোনালি রঙের আলোর আভা। ঠিক সামনে মন্দিরের মূল ঘরে একটা কুয়োর মতো গহ্বর, আর তার সামনে দাঁড়িয়ে আছে একজন তরুণী। সে সাদা পোশাকে, কিন্তু তার চুলগুলো ঝুঁকে পড়ে আছে মুখের সামনে, পায়ের নিচে ছায়া নেই। নীল কাঁপা গলায় বলল, তুমি কে? তরুণীর গলা থেকে বেরোলো এক করুণ স্বর, আমি রত্নাবতী, এই রাজ্যের রাজকুমারী। আমি মরিনি, আমি আটকে আছি এই অভিশাপে। সুদীপ্ত পেছনের দিকে হাঁটা দিল, কিন্তু তখনই দেওয়ালের গায়ে ভেসে উঠল রক্তে লেখা একটা শব্দ, থামো। তরুণী বলতে থাকলো, এক তান্ত্রিক আমাকে ভালোবেসে আমাকে নিজেই করতে চেয়েছিল, আমি তাকে প্রত্যাখ্যান করেছিলাম। সে আমাকে অভিশাপ দেয়, যদি আমি তোমাকে না পাই কেউ পাবে না, এই প্রাসাদে কখনোই আলো ফিরবে না। সেই রাতেই সে আত্মাহুতি দেয় ফোটের কুয়োর ভেতর, আর আমার আত্মা আটকে যায় এই দেওয়ালের মাঝে। নীল নিঃশব্দে শুনছিল। সে বলল, তুমি কি আমার বন্ধুদের ফিরিয়ে দিতে পারো? রত্নাবতীর চোখে জল, বা হয়তো রক্তের মতো কিছু গড়িয়ে পড়ল। তাদের আত্মা এখন বিভ্রমে আটকে। তান্ত্রিক ফিরেছে, আজ রাত্রে সে পূর্ণ শক্তি পাবে। যদি তাকে থামানো না যায়, কেউ আর ফিরে যেতে পারবে না। সেই মুহূর্তে ফোর্টের অন্য প্রান্ত থেকে একটা গর্জন ভেসে এলো। একজন পুরুষ, মুখ ঢাকা, গায়ে কঙ্কালের হাড়ের মালা, পেছনে আগুনের আলো। তান্ত্রিক। অরিত্র এবং আদিত্য দুজনকে শিকল দিয়ে বেঁধে সে টানতে টানতে আনছে। তান্ত্রিকের গলা থেকে বেরোলো এক গম্ভীর আওয়াজ, এই রাজ্যের আলো আমি নিয়েছি, আর এবার চাই রাজকুমারীর প্রাণ চিরতরে। নীল উঠে দাঁড়ালো, ভয় তার চোখে নেই। সে চিৎকার করে বলল, তুই যা চাস তা পাবি না। তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করলো, পুরো ফোর্ট যেন কাঁপছে, দেওয়ালগুলো ফেটে রক্ত বেরোচ্ছে, বাতাস ঘূর্ণি বাতাসের রূপ নিয়েছে। সুদীপ্ত একটা ভাঙা পাথর ছুঁড়ে মারল তান্ত্রিকের দিকে, তাতে কিছুই হলো না, বরং সে নিজে ছিটকে গেল দূরে। রত্নাবতী তখন বলল, আমাকে মুক্ত করো, কুয়োর পাশে রাখা সেই তামার খঞ্জর, ওটাই পারে সব ছিন্ন করতে। নীল দৌড়ে গেল সেই খঞ্জরের দিকে, এবং শেষ মুহূর্তে এক গর্জন, এক চিৎকার, এক আলো। তান্ত্রিক হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল। কুয়োর ভেতর যেন দপ করে একটা আগুন নিভে গেল, চারপাশ নিস্তব্ধ। অরিত্র ধীরে ধীরে চোখ খুলল। আদিত্য, তারা ফিরে এসেছে। রত্নাবতীর ছায়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাতাসে। শেষে তার গলায় শোনা গেল, ধন্যবাদ, হয়তো এবার আমিও শান্তি পাবো। আকাশে চাঁদ উঠেছে, ঘড়ির কাঁটা আবার জ্বলতে শুরু করেছে। সময় সকাল 4:37। নীল চুপচাপ তাকিয়ে আছে কুয়োর দিকে। তার চোখে এখন প্রশ্ন, একটা তীব্র উপলব্ধি, সব কিছু এখনও শেষ হয়নি। ভোরের আলো ফোটার আগেই এই নিস্তব্ধ সময় ফোর্টের ভেতর থেকে আমাদের বেরোতে হবে। ফোর্টের ভেতর যেন এক অসমাপ্ত শোক বয়ে যাচ্ছে বাতাসে। অরিত্র আর আদিত্য জ্ঞান ফিরে পেলেও তারা ভীষণ দুর্বল। সুদীপ্ত মাথায় ব্যান্ডেজ নিয়ে চুপচাপ বসে আছে এক কোনায়। নীল তখনও ফোর্টের সেই পুরনো কুয়োর সামনে বসে নিস্তব্ধ তাকিয়ে আছে ভিতরের অন্ধকারে। হঠাৎ তার কপাল থেকে এক ফোঁটা রক্ত ঝরল। অদ্ভুতভাবে সে রক্ত পড়তেই কুয়োর গভীর থেকে ভেসে এলো ফিসফিস শব্দ, আমার কাজ এখনো শেষ হয়নি। অরিত্র আস্তে আস্তে উঠে এসে বলল, তুই ঠিক আছিস নীল? নীল তাকালো না, শুধু বলল, আমি জানি সে পুরোপুরি মরেনি, কিছু একটা আমার ভিতর ঢুকে পড়েছে। সুদীপ্ত আতঙ্কিত হয়ে, মানে তুই কি তান্ত্রিকের প্রভাবের কথা বলছিস? নীল এবার উঠে দাঁড়ালো। তার চোখে সেই পুরনো শান্তি নেই, একটা অদ্ভুত রকমের গম্ভীরতা, যেন সে নিজেই আর একমাত্র মানুষ নয়। আদিত্য বলল, আমরা এখান থেকে বেরিয়ে পড়ি এখনই, সূর্য উঠলে আমরা নিরাপদ হব। চারজন ধীরে ধীরে ফোর্টের পেছনে গেট দিয়ে বেরিয়ে আসতে লাগলো। দূরে পাহাড়ের গায়ে সূর্যের আভা দেখা যাচ্ছে, কিন্তু হঠাৎ নীল থেমে গেল। তার গলা থেকে বের হলো নিচু স্বর, আমার নাম এখন, আমি ফিরে এসেছি। সুদীপ্ত আদিত্য থমকে গেল। তার নীলের দিকে তাকাতেই দেখতে পেল তার চোখ এখন ধীরে ধীরে লাল হয়ে উঠেছে, মুখে একটা অদ্ভুত বিকৃত হাসি। হঠাৎ এক ঝলক আলো পড়ল ফোর্টের ওপর। সূর্য উদিত,
সে আলো পড়তেই নীল এক চিৎকারে মাটিতে পড়ে গেল। সে ছটফট করতে লাগলো, তার শরীর কাঁপতে লাগলো। আর কুয়োর দিক থেকে আবার সেই কণ্ঠস্বর, তুই একা ফিরে যাবি না নীল, আমি তোকে নিয়েই যাব। তখনই রত্নাবতীর ছায়া আবার একবার আবির্ভূত হলো। সে বলল, নিজেকে হারাতে দেব না, তুমি আমার মুক্তির কারণ, তুমিই শেষ আলো। এক ফিসফিসে কণ্ঠে নীল বলে উঠল, তুমি আছো, আমার ভিতরে আলো আছে। একটি চিৎকার, এক ধোঁয়া, আলোতে মিলিয়ে গেল ছায়া, অভিশাপ, পুরো গম্ভীর অন্ধকার। নীল নিস্তব্ধ করে রইল চুপচাপ, নিস্তম্ভ। চারজন বন্ধু আবার জয়পুরের পথে ফিরে চলেছে। আদিত্য ক্যামেরা রেকর্ড করে বলল, আমরা ফিরে এসেছি, কিন্তু আমাদের কেউ একজন কিছুটা রেখে এসেছে ফোর্টে, আর কিছুটা নিয়ে এসেছে সঙ্গে। সুদীপ্ত গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলল, আমাদের মধ্যে একটা ছায়া রয়ে গেছে। অরিত্র বলল, আলো ফিরলেও অভিশাপ পুরোটাই কি শেষ হয়? নীল চোখ বন্ধ করে বসে আছে, মুখে সেই পুরনো নীরবতা। কিন্তু তার ডান হাতের তালুতে হঠাৎ উঁকি দিল একটা তান্ত্রিক চিহ্ন, আগুনের মতো জ্বলন্ত। ঘটনার পর কেটে গেছে 3 মাস। নীল, অরিত্র, সুদীপ্ত আর আদিত্য, তারা সবাই আলাদা আলাদা শহরের ব্যস্ত জীবনে শুরু করেছেন। কিন্তু একমাত্র নীলের জীবনে যেন কিছুই আগের মতো নেই। কলকাতার একটা পুরনো বাড়ির দোতলায় ঘরে নীল বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। তার চোখে কালি, ঘাড়ে গাম, বুকের ভেতর দম বন্ধ করা এক প্রাস চাপা ভয়। ঘরের কোণ থেকে ভেসে আসছে একটা কান্নার আওয়াজ, মেয়েলি গলা, উঁচু স্বরে, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। সে লাফিয়ে উঠতে বসে, কিন্তু ঘরে কেউ নেই। শুধু দরজার ফাঁকে এক টুকরো ছায়া হেঁটে গেল, দেওয়ালে একটা হাতের ছাপ রেখে। নীল এখন একজন গ্রাফিক ডিজাইনার, কিন্তু প্রতিদিন অফিস থেকে ফিরে সে খেয়াল করে ঘরের জিনিসপত্র অন্য জায়গায় রাখা। দেওয়ালে একটা অদ্ভুত অক্ষর, ঘুমের মধ্যে কার সঙ্গে যেন কথা বলছে সে। আর এক রাতে তার গালে উঠে আসে 3টে আঁচলের দাগ। অরিত্রকে ফোন করে সে বলে, ভাই, আমি ঠিক আছি কিনা জানি না, মনে হয় ওটা এখন আমার সঙ্গে আছে। অরিত্র আবার অবাক হয়, জিজ্ঞাসা করে, কে? নিয়ে ফিসফিস করে উত্তর দিল, তান্ত্রিক। এইদিকে সুদীপকে আমি স্বপ্ন দেখলো, নীল একটা কুয়োর সামনে দাঁড়িয়ে আছে, পেছনে দাঁড়িয়ে রাজকুমারী রত্নাবতী। সে বলছে, এখন আমি যাব না, আমি এবার ওর মধ্যে বাঁচবো। ঘুম ভেঙে যায় সুদীপ্ত, সারা গায়ে ঘাম, গলা শুকিয়ে গেছে। সে আদিত্যকে ফোন করে বলে, আমরা একটা ভুল করে ফেলেছি, ফোর্ট থেকে ফিরে আসা মানে শেষ নয়, অভিশাপ ফিরে এসেছে। নীল একা বসে আছে নিজের ঘরের সামনে, তার সামনে একটা আয়না। সে তাকিয়ে আছে নিজেকে। হঠাৎ আয়নার ভেতর নীল চোখ মেলে তাকালো আর হাসলো, একটা বিকৃত তান্ত্রিক হাসি। নীল চিৎকার করে উঠে দাঁড়ালো আর দেওয়ালে লেখা দেখতে পেল, আমাকে দমন নয়, মুক্তি দিতে হবে, না হলে সবাই যাবে। নীল চুপচাপ বসে আছে তার ঘরের অন্ধকার কোণায়। ঘরের বাতি নিভে গেছে হঠাৎই। আয়নায় এখন আর তার নিজের প্রতিচ্ছবি নেই, বরং যেন কারোর পুড়ে যাওয়া মুখ, চোখ দুটো গভীর, ভস্যের মতো। তখনই ঘরের কোণে শুরু হলো এক অদ্ভুত মন্ত্রোচ্চারণ, অগ্নি সংসারে চিতায় পুরুষ, যাহারে বাঁচিল তন্ত্র লোক, জাগো সিংহিয়া জাগো। নীলের কানের কাছে একটা গলা ফিসফিস করে বলে, আমি ফিরে এসেছি, সিংহিয়া এখন তোমার রক্তে। সিংহিয়ার ইতিহাস। 400 বছর আগে ভাঙ্গার রাজকুমারী রত্নাবতীর সৌন্দর্যে পাগল হয়েছিল তান্ত্রিক সিংহিয়া। সে চেয়েছিল তাকে নিজের জানাতে, এক নিষিদ্ধ তন্ত্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু রত্নাবতী বুঝে যায় সব। শেষ মুহূর্তে সে এক বিশেষ আয়না ব্যবহার করে সিংহিয়ার তন্ত্র ব্যর্থ করে দেয়। তাতে সিংহিয়ার দেহ পুড়ে যায়, কিন্তু আত্মা আটকে যায় ভাঙ্গার দুর্গে। শপথ করে, যেই ব্যক্তি একবার আমার নাম নেবে, আমি তার শরীর মন আত্মা দখল করে নেব। নীল সেই অভিশপ্ত নাম নিয়েছে। সিংহিয়া এখন ধীরে ধীরে তার উপর প্রভাব বিস্তার করছে। আদিত্য ফোন করে অরিত্র ও সুদীপ্তকে ডাকে। আদিত্য বলে, নীলের সঙ্গে কিছু খুব ভুল হচ্ছে, ওর গলাটা ফোনে কেমন যেন বদলে যায়, মাঝে মাঝে যেন নিজেরই নয়। সুদীপ্ত, আমি গত রাতে স্বপ্নে দেখলাম নীল ফোর্টে ফিরছে, এক হাতে একটা চামর আর মুখে তান্ত্রিকের মন্ত্র। অরিত্র, আমরা আবার একসাথে যেতে হবে ভাই, ভাঙ্গার ফিরে যেতে হবে, সিংহিয়াকে এবার শেষ করতে হবে। নীল ঘুমিয়ে পড়েছে। হঠাৎ তার কপালে ফুটে উঠেছে 3টি চিহ্ন, 3টি জ্বলন্ত ত্রিভুজ, যেন আগুনে লেখা। ঘরের দরজা খুলে গেল নিজে থেকেই। বাতাসে ভেসে আসে সেই কণ্ঠস্বর, ভাঙ্গার চল, সময় এসেছে, রক্ত চাই, বলি চাই। আমরা আবার ফিরে যাচ্ছি, কিন্তু এবার ফেরার রাস্তা নেই, অরিত্র বলল নিচু গলায়। আদিত্য, অরিত্র ও সুদীপ্ত
তিনজনেই দাঁড়িয়ে আছে সেই প্রাচীন গ্রামটিতে, যেখানে কয়েক মাস আগেও তারা শেষবার ঘুমিয়েছিল। এবার তাদের সঙ্গে নেই নীল, কারণ নীল তাদের আগে এসে গেছে, একা, চুপি চুপি। কলকাতার সেই অভিশপ্ত রাতের পর নীল আর স্বাভাবিক নেই। সে বারবার আয়নার সামনে দাঁড়িয়ে থাকে, নিজের ছায়ার সঙ্গে কথা বলে। সে এখন শুনতে পায় আগুনের ফিসফিসানি। তার ঘুমের মধ্যে নিজেই মন্ত্র উচ্চারণ করে, নম সিংহিয়া তান্ত্রিকায় কালরাত্রের নম। সে জানে সিংহিয়া তাকে গ্রাস করছে, তবু সে নিজেই ফেরার সিদ্ধান্ত নেয়, যেন নিজের আত্মার সিংহিয়ার সামনে উপস্থাপন করতে চলেছে। নীল হেঁটে হেঁটে ফোর্টের ভেতরে ঢোকে। আকাশে চাঁদ নেই, কেবল কুয়াশা আর ঝোড়ো হাওয়া। প্রতিটি দেওয়াল যেন ছায়া হয়ে চেয়ে আছে তার দিকে। অভ্যন্তরের এক পুরনো ঘরে গিয়ে বসে পড়ে সে। হঠাৎ মাটির নিচ থেকে এক ভয়ানক ফাটল খুলে যায়। তার মধ্য থেকে জেগে ওঠে আগুনের মতো এক ছায়ামূর্তি, সিংহিয়া। অর্ধেক মানুষের মতো, অর্ধেক জ্বলে যাওয়া ছায়া। তার কণ্ঠ গর্জে ওঠে, তোকে আমি নিয়েছি, এবার তুই আমার বাহক, আমার রক্তমন্ত্রের ধারক। নীল তখন বলে, তুই আমাকে শেষ করতে পারবি না। আমি তোর অভিশাপ নিয়ে জন্মাইনি, আমি এসেছি তোর অবসান ঘটাতে। কিন্তু নীল নিজেই জানে না, তার শরীরের এক পাশ ইতিমধ্যেই সিংহিয়ার ছায়ায় ঢেকে গেছে। অন্যদিকে তিন বন্ধু ফোর্টের পথে। আদিত্য, অরিত্র ও সুদীপ্ত এখন ফোর্টের প্রাচীন গেটের সামনে। তারা তিনজনেই সাথে এনেছে এক প্রাচীন তন্ত্রগ্রন্থ, নীলের তোলা শেষ ছবি, যেখানে তার চোখ লাল। এক পুরনো আয়না, যার উপর খোদাই করা অসুর ব্যর্থ হয় প্রতিচ্ছবিতে। অরিত্র বলে, আজ রাতে শেষ হবে, হয় সিংহিয়া নয় আমরা। নীলের শরীর হঠাৎ ছিঁড়ে যায় দুভাগে। একদিকে সে নিজে, আর অন্যদিকে উঠে দাঁড়ায় তান্ত্রিক সিংহিয়ার পূর্ণ রূপ। জ্বলন্ত ত্রিশূল, মন্ত্রজর্জর শরীর, কুৎসিত মুখ। দুজনেই দাঁড়িয়ে মুখোমুখি, একটা শরীর কিন্তু দুই আত্মা। আর বাইরে তিন বন্ধু ঢুকে পড়েছে দুর্গের ভেতর। তাদের হাতে আয়না, আর পেছনে শুরু হয়েছে ঝড়। ঝড়ে গেটে লোহার দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। অরিত্র, আদিত্য ও সুদীপ্ত এখন পুরোপুরি দুর্গের ভেতরে। চারিদিকে বাতাসে গন্ধ, পোড়া মাংসের মতো, যেন শতাব্দী আগে পুড়ে যাওয়া ত্বকের স্মৃতি এখনও এখানে ঝুলে আছে। দূরে ভেসে আসে মন্ত্রোচ্চারণের গলা, কখনো নীলের, কখনো সিংহিয়ার। ফোর্টের গভীরে মাটির ফাটল থেকে আগুনের রেখা বের হচ্ছে। সেই আগুনের মধ্যে দাঁড়িয়ে নীল ও সিংহিয়া। নীলের চোখে এক পাশ লাল, অন্য পাশে এখনও তার পুরনো স্বাভাবিক রং, যেন দুই জগতের মাঝখানে আটকে আছে। সিংহিয়া গর্জে ওঠে, তোকে আমি বেছে নিয়েছি, তোর শরীর আমার বাহন, তোর রক্ত আমার মন্ত্রের পাত্র। নীল চেঁচিয়ে ওঠে, আমার শরীর তোর নয়, আমার আত্মা তোর কাছে বিক্রি হয়নি। তখন সিংহিয়া ত্রিশূল উঁচু করে আঘাত করে, কিন্তু ত্রিশূল মাটিতে লাগতেই চারপাশের দেওয়াল কেঁপে ওঠে, যেন পুরো ফোর্টটা তার আদেশ মেনে চলছে। ঠিক তখনই আদিত্য, অরিত্র, সুদীপ্ত দৌড়ে এসে নীলের সামনে দাঁড়ায়। অরিত্র আয়নার সামনে ধরে, সেই একই আয়না যেটা শতাব্দী আগে রাজকুমারী রত্নবতী ব্যবহার করেছিল সিংহিয়ার তন্ত্র ফেরত পাঠাতে। আয়নায় সিংহিয়ার মুখ পড়তেই তার চোখে আতঙ্কের ছায়া। সে হঠাৎ পেছনে সরে যায়, যেন নিজের পুড়ে যাওয়া মুখটা দেখতে পাচ্ছে না। সিংহিয়া চিৎকার করে, না, এ আয়না, এটা আমার ধ্বংস। নীলও পিছিয়ে যেতে শুরু করেছে, কারণ সিংহিয়া আর নীলের আত্মা এতটাই মিশে গেছে যে একটা ধ্বংস মানে আর একটারও ধ্বংস। আদিত্য দ্বিধায় পড়ে যায়, যদি আয়না সিংহিয়াকে শেষ করে তবে নীল হয়তো শেষ হয়ে যাবে। সুদীপ্ত ফিসফিস করে, এখন না করলে সিংহিয়া বেঁচে থাকবে, আর ও তখন হাজার নীল তৈরি করবে। অরিত্র চোখ বন্ধ করে আয়নাটা আরও কাছে নিয়ে যায়। নীল শেষবারের মতো তাকায় তাদের দিকে, তার ঠোঁটে এক হালকা হাসি। নীল, করো, আমি প্রস্তুত। আয়নার কাছে ত্রিশূলের আঘাত লাগে। অভ্যন্তরে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ে, যা পুরো ফোর্টকে গ্রাস করে। সিংহিয়া আগুনে পুড়ে যাচ্ছে, কিন্তু সেই আগুনে নীলের শরীরও ধীরে ধীরে ভস্ম হয়ে যাচ্ছে। বাতাসে মিশে যায় একসাথে দুই কণ্ঠের শেষ শব্দ, অভিশাপ শেষ। দুর্গ কেঁপে ওঠে, যেন শতাব্দীর ভার মুক্তি পেল। তবে নীলের দেহ আর দেখা যায় না। দুর্গ ভেঙে পড়েছে আংশিকভাবে। চারিদিক ধোঁয়া, পোড়া গন্ধ, আর মৃত বাতাসে গা ছমছমে নীরবতা। অরিত্র, আদিত্য, সুদীপ্ত তিনজনই হাঁপাতে হাঁপাতে বেরিয়ে এসেছে। তাদের শরীরে ধুলো, পোড়া ছাই আর চোখে জল, কারণ নীল আর নেই। তাদের হাতে ভাঙা আয়নার টুকরোটা এখনো ঠান্ডা।
কিন্তু মাঝে মধ্যে মনে হচ্ছে ভেতরে আলো হচ্ছে। বাইরে এসে তারা বসে পড়ল গ্রামের এক পুরনো কুয়োর ধারে। আকাশ ফিকে হতে শুরু করেছে, সূর্যের প্রথম ভাঙা ফোঁটা ধ্বংসস্তূপে পড়ছে। হঠাৎ অরিত্র খেয়াল করলো আয়নার টুকরো এক মুহূর্তের জন্য একটা মুখ ভেসে উঠল। মুখটা নীলের, কিন্তু চোখে অদ্ভুত সোনালি আভা। আদিত্য চাপা গলায় বলল, তুই দেখেছিস? অরিত্র, হ্যাঁ, কিন্তু ও কি নীল নাকি অন্য কিছু? ঠিক তখনই শ্মশানের দিক থেকে এক ঠান্ডা হাওয়া এসে তিনজনের গায়ে লাগলো। হাওয়ায় ভেসে এলো এক কণ্ঠ, আমি আছি, কিন্তু আমি আগের আমি নই। তাদের চোখ বড় বড় হয়ে গেল। শব্দটা ছিল নীলের, কিন্তু তাতে একটা ভারী গম্ভীর অদ্ভুত কম্পন, যেন আরেকজন একসঙ্গে কথা বলছেন। তিন বন্ধু ঘুরে তাকালো। দূরে ধ্বংসস্তূপের মাঝে ভোরের কুয়াশায় দাঁড়িয়ে আছে এক মানুষ। তার মুখ নীলের, কিন্তু গায়ে ছাই মাখা, চোখে সেই সোনালি আভা, আর হাতে সিংহিয়ার ত্রিশূল। নীল মৃদু হাসল আর বলল, সিংহিয়া শেষ হয়েছে, কিন্তু তার শক্তি এখন আমার। এরপর সে মিলিয়ে গেল কুয়াশায়, কুয়াশা আর অন্তরে। তো বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লাগলো? তবে এই গল্পটি এখনও চলবে। এটি প্রথম অধ্যায় ছিল, পরের অধ্যায়ও আসবে পরের মাসে। তোমাদের মতামত জানিও কমেন্ট করে গল্পটি কীরকম লাগলো। চলো তাহলে, অনেকটা বড় গল্প হয়ে গেল আজকের মতো বেলায় বিদায় নিচ্ছি। আবার দেখা হবে সামনের শনিবার। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।